প্রথমে আমি দশম বর্ষের লিটল ম্যাগাজিন মেলা যেটা আমরা শুরু করেছিলাম সেটা যে ধারাবাহিকভাবে আমরা করতে পারছি এজন্য যারা আমাদের সঙ্গে আছেন টিম তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি বিষয়ে চলে আসি। এতক্ষণ ধরে আমাদের সঞ্চালক যেটা বললেন সেটার সঙ্গে আমি প্রথমেই একমত হচ্ছি না, কারণ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। এই অতীতে কি হয়েছে এবং বুদ্ধদেব বসুর বা তার আগে সজনীকান্ত দাস বা একেবারে সন্দীপ চলে গেল সেই পর্যন্ত কি হয়েছে এটা নিয়ে আমরা বলতেই পারি, কিন্তু এখন বর্তমান যেটা আমার বিষয় এবং ভবিষ্যৎ এই নিয়ে আলোচনার জন্য যে বিষয়গুলো তুলে ধরা দরকার তার কিছুটা বলে গেছেন প্রদীপ কর। আমি তার প্রদীপের আলোচনার আগে কতগুলো বিষয়ে সহমত এবং বিরুদ্ধ মত আগে বলি, তাহলে বুঝতে পারবেন। উনি বলে গেলেন যে এখানে যে বাঁকুড়ায় এবং বিষ্ণুপুরের সঙ্গীত চর্চা বা বাঁকুড়ার লোক সংস্কৃতি চর্চা বা অনেক বিভিন্ন বিষয় এগুলো উঠে আসছে না। আমি বলবো এটা সম্পূর্ণ ভুল। লোক সংস্কৃতি বিষয়টা এর আগের সরকার প্রথম নিয়ে আসেন আমাদের সমাজের সামনে একেবারে সরকারি, এবং 8-এর দশকে শৈলেন দাস তারপরে অচিন্ত জানা এই দুটি মানুষ কিন্তু যে সমস্ত প্রবন্ধ প্রকাশ করেছেন সেগুলো এখন পাওয়া যায় দুষ্প্রাপ্য। সৌভাগ্য যে আমার কাছে আছে, তো সেইগুলো কিন্তু লিটল ম্যাগাজিনেই বেরিয়েছিল এবং ধারাবাহিকভাবে বেরিয়েছিল। মন্টু দাসের কথা বলতেই হয়, সংস্কৃতি পরিষদ দেবদাস দা আছেন এখানে। এই পত্রিকাগুলো কিন্তু লোক সংস্কৃতির বিভিন্ন প্রবন্ধের জন্যই সারা পশ্চিমবাংলায় বিখ্যাত ছিল। এখন সেই সংখ্যাগুলো খুঁজে পেতে স্কলাররা হয়রান হয়ে খুঁজে। একটু আগে একটি মেয়ে এসেছিল আমার কাছে একটি প্রবন্ধের জন্য। সুতরাং এটা একটা দিক, কিন্তু আমি বলবো আমি 1979 সাল থেকে একেবারে এটাকে সন্তানবৎ লালন করে লিটল ম্যাগাজিনের সঙ্গে জড়িয়ে আছি, এবং বলা বাহুল্য তুলসী জানে ভালো করে বা আমার সাথে পার্থর কথা হচ্ছিল, পার্থ গোস্বামী, প্রায় পৃথিবীর 20টি দেশকে অন্তত একত্রিত করতে পেরেছি 2000 লেখক। এটা কিন্তু কম কথা নয়। এবং এই যে বর্তমানে এখনো চলছে তাতে লোক সংস্কৃতির বিষয়টা কিন্তু পুরোপুরি গবেষণা এবং একটা অর্থকরী দিকের ব্যাপার আছে, কিন্তু যেটা লিটল ম্যাগাজিনে তুলে ধরা দরকার বর্তমানে সেটা উপেক্ষিত হচ্ছে। কে বলেছে কবিতা সাহিত্য গল্প এগুলো বেশি ছাপা হচ্ছে? যদি কবিতা গল্প ছাপা না হয় কোথায় যাবে? কোথায় বাংলা সাহিত্য কোথায় দাঁড়াবে? নবকুমার বসু এসেছিলেন কিছুদিন আগে, শতবর্ষ চলছে, তার শতবর্ষের সূচনা অনুষ্ঠানে আমি ছিলাম। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শতবর্ষ চলছে। সমরেশ বসুর উত্তরাধিকার আমরা কোন করতে পারছি এখন? আমি বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে বলছি, অরুন্ধতী রায় ইংরেজি সাহিত্যে যে ইংরেজি লিখেছেন গড ইজ স্মল থিংসে, সেই ইংরেজি এখন আমরা কজন বাঙালি সাহিত্যের কাছে পাচ্ছি? লিটল ম্যাগাজিন থেকে আমরা এগুলো পেয়েছি। চিন্ময় গুহর সাথে কয়েকদিন আগে কলকাতা বইমেলায় কথা হচ্ছিল, একই কথা উনি বলছিলেন, একই কথা বলছিলেন যে আজকে আমাদের লিটল ম্যাগাজিন যে সিরিয়াস আলোচনা, যে সিরিয়াস গল্প কবিতা তার বিষয়ে আলোচনা এগুলো ফোকাস করে যাচ্ছে এখনো, সেটা কিন্তু বড় পত্রিকাতে আমরা পাই না। সুতরাং বর্তমান আমি বলবো ভীষণ ভীষণ উজ্জ্বল লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে। আমরা টেকনোলজির দিক থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আমি যখন পত্রিকা শুরু করি তখনও বহুদিন 9-এর দশক পর্যন্ত ওই পাইকা দিয়ে দিয়ে আমরা ছাপাতাম। আমি একটা ঘটনার কথা প্রায়ই বলি যে কালী পুজোর সময় শম্ভু পাল আজকে নেই, মারা গেছে, সেই ছেলেটি আর আমি রাত্রি জাগছি আগামীকাল বেরোবে দীপাবলির আগের দিন। তো খ্রিস্টান কলেজের একদম প্রয়াত অধ্যাপক তিনি ব্রহ্ম বলে একটা উপন্যাস, একটা প্রবন্ধে অনেক শব্দ ছিল, তো অত হয়ময়ে নেই যে প্রবন্ধটা করা হবে। রাত্রি 2টোর সময় আমাকে বলা হচ্ছে যে আমাকে ইমিডিয়েটলি কিছু হয়ময়ে কোথার থেকে জোগাড় করো, তা নাহলে কিন্তু এটা করা যাবে না। তখন সেরকম টেকনোলজি ছিল। আমি সেই রাত্রিবেলাতে গিয়ে আমার বন্ধুর একজন প্রেসে তার কাছ থেকে এক মুঠো হয়ময়ে এনে কোন রকমের মান রক্ষা করে পরের দিন পত্রিকাটা বের করেছি।
এই জায়গা থেকে তো আমরা অনেকটা ভালো এসেছি। তাহলে আজকে বর্তমান টেকনোলজি থেকে আমরা সাপোর্ট পাচ্ছি। আমরা অনেকে শ্লাঘা বোধ করি যে আমার বিজ্ঞাপনহীন পত্রিকা, আমি সেটাকে সম্মান জানাচ্ছি। আলোক কবি গণ্ডিকা পত্রিকা 20 বছর ধরে আলোক ভাস্করদা চালাচ্ছে। আমি 800 পত্রিকা চালাই বিজ্ঞাপন সহযোগে, তাছাড়া সম্ভব নয় এই 20টা দেশের 2000 লোককে জায়গা দেব। এই দুটো দিক আমি এই জন্য বলছি যে একটু আগে আমার সঞ্চালক বলছিলেন যে কোনো সরকার লিটল ম্যাগাজিনকে প্রমোট করেনি, ভুল কথা আমি বলি। আমি ডিফার করছি, বেগ টু ডিফার যদি ইংরেজিতে বলি, না বলি আমি বেগ টু ডিফারের জন্য বললাম যে আগের সরকারের কাছে আমি কিন্তু কিছু না হলেও 3000 3500 টাকার বিজ্ঞাপন প্রতি বছর পেয়েছি, যেটা এখন সাময়িক পত্রিকাগুলো পাচ্ছে যারা নিউজ করে তারা। লিটল ম্যাগাজিন কিন্তু 15 দিন না হলেও 1 মাসে বেরোয়, অনেক পত্রিকা আছে, তারা কিন্তু পায় না। আমি ত্রৈমাসিক হয়ে বা মাসিক হয়ে কিন্তু এই সাপোর্টটা পেয়েছি, যেটা কিন্তু এই সরকারের আমলে আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু আবার বর্তমান সরকারের আমলে কি পেয়েছি আমরা, লিটল ম্যাগাজিন মেলা যেটা 1999 সালে শুরু হয়েছিল, সেটা এত বিকশিত হয়েছে যে এখন আমরা জঙ্গলমহলের মানে মেদিনীপুরে রিসেন্টলি লিটল ম্যাগাজিন মেলা উঠে এসছে, আগামী দিনে ঝাড়গ্রামে হবে, শুনছি বাঁকুড়াতেও হবে। তাহলে এত বড় একটা পরিসর উত্তরবঙ্গে হয়ে গেল, সেখানে কিন্তু সরকারের একটা সাপোর্ট আছে। এবং লিটল ম্যাগাজিনকে বাঁকুড়ারই ভোরাই পত্রিকা 50,000 টাকা পেয়েছে বা 25,000 টাকা পেয়েছে, সাপোর্ট পেয়েছে। সুতরাং সাপোর্ট পাচ্ছে না এটা ভুল কথা, সরকার ডেফিনেটলি সাপোর্ট করছে। কিন্তু আমাদের যেটা বর্তমান, সেটা আমি বলবো অসংখ্য লিটল ম্যাগাজিন বেরোচ্ছে এবং সিরিয়াস লেখা বেরোচ্ছে, ভালো ভালো কবিতা বেরোচ্ছে, ভালো ভালো গল্প বেরোচ্ছে এবং আরো যাতে উন্নত হয় তার জন্য লিটল ম্যাগাজিনের গবেষণা কাজ চলছে। এটা খুবই ভালো লক্ষণ আমি বলবো। আর ভবিষ্যৎ যদি বলি লিটল ম্যাগাজিনের, সেক্ষেত্রে আমাদের কতগুলো জায়গায় ঘাটতি আছে। 1 নম্বর হচ্ছে কি, যে আমরা যারা এখানে আছি, আপনারা আমাকে দেখান একটি আমি স্কলার মেয়ে ছাড়া আমরা কজন ছাত্রছাত্রী যারা সাহিত্যের আছে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে। বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে 26টা কলেজ আছে। আমি গত পরশু দিনকে একটি কলেজে ক্লাস নিতে গেছিলাম, সারেঙ্গা পিরলগাড়ি মোড়ে রঘুনাথ মুর্মু কলেজে। সেখানে 3:15 পর্যন্ত না খেয়ে কিন্তু ছেলেমেয়েরা সাহিত্যের কথা শুনেছে। 2টো ক্লাস ছিল, একটা কমার্সের বিষয়, একটা সাহিত্যের বিষয়। তাহলে ক্রেজ কিন্তু আছে, কিন্তু তাদেরকে লিটল ম্যাগাজিনে কেনার বা লিটল ম্যাগাজিনে লেখার, এটা যখন আমরা ছাত্র ছিলাম যে তাগিদটা আমরা উপভোগ করতাম বা যে তাগিদটা আমরা অনুভব করতাম, সেটা কিন্তু আজকে হচ্ছে না। হ্যালো, এইটা কিন্তু আমি বলবো ভবিষ্যতের জন্য অত্যন্ত একটা অশনি সংকেত। আমাদের উচিত যে লিটল ম্যাগাজিন নিয়ে বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যাতে আমরা এই লিটল ম্যাগাজিন, আমাদের বাঁকুড়া আমরা একটা চেষ্টা করেছিলাম যখন প্রথম 2-3 বছর ঘুরেছিলাম। হ্যালো, হ্যাঁ, যেটা বর্তমান আমি বলবো খুব ভালো, খারাপ নয়। যদিও লিটল ম্যাগাজিন খুব খারাপ, খুব ভালো এবং মাঝামাঝি 3 ধরনের স্ট্যান্ডার্ড আছে সারা পশ্চিমবাংলায়। ও 10,000 বললো, আমি অন্তত জানি 25,000। থিয়েটারের দল এবং লিটল ম্যাগাজিন এই দুটো প্রায় সমসংখ্যায় পশ্চিমবাংলায় আছে। তো ভবিষ্যতের জন্য আমি বলবো যে এই কাজটা কিন্তু আমাদের যারা দীর্ঘদিন কাজ করছেন করা উচিত। আমি গৌতম বাবু চলে গেলেন, গৌতম বুদ্ধ সুরাল, তার সাথে আমার কথা হয়েছে এই নিয়ে। আমি অ্যাপ্রোচ করেছি, লিখিতভাবে অ্যাপ্রোচ করেছি যে আপনি সেমিনার করুন, আমরা এখানে 4-5টা লিটল ম্যাগাজিন যাব, সেখানে বলবো ছাত্রছাত্রীদের যে এই জায়গায় তুমি লিখতে পারো, তুমি কবিতা লিখতে পারো, এই জায়গায় তুমি গল্প লিখতে পারো, এই ম্যাগাজিনে তুমি লোক সংস্কৃতি নিয়ে লিখতে পারো, তোমার বিষয় নিয়ে লিখতে পারো। এবং আজকে একটি মেয়ে এসেছিল বাউরি সমাজ বাঁকুড়া, সে রিসার্চ করছে তার উপরে কাজ করার জন্য। তো দুর্ভাগ্য যে আমার পত্রিকাতে এখানে সোনাই রয়েছে, ও লিখেছিল, তো ওই লেখাটি আমার বাড়িতে রয়ে গেছে। আমি ওকে বললাম যে পরে তুমি যোগাযোগ করো।
বাঁকুড়ার নাটক নিয়ে একটি মেয়ে চর্চা করছে, রবীন্দ্রনাথ সামন্ত, তার ছেলে আছে রূপাই। তো তিনি বাঁকুড়ার স্বাধীনতার পরে 50 বছরের মৌলিক নাটকের ইতিহাস নিয়ে আরশোতে একটি প্রবন্ধ লিখেছিলেন। পরে সেটি বই হয়। সেই বই এত দুষ্প্রাপ্য যে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে যে কটি ছিল তার থেকে নিয়ে তাকে আমি সহায়তা করেছি। এবং আমরা যারা থিয়েটার এখন করছি, মানে যারা করছে, আমি এখন থিয়েটার করতে পারি না, কিন্তু যারা করেছি তারা কেউ নথিপত্র রাখেনি। গৌতমদা বলছিলেন না, আমি সম্মান জানিয়ে বলছি, ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা তখন গুরুত্ব দিইনি। আরে একটা পাড়াতে একটা থিয়েটার করছি, শৈলেশ গুহ নিয়োগিক থিয়েটার, আরে একটা কোথাও বঙ্গবিদ্যালয়ের এখানে স্বাধীনতা কি বলে আমাদের সার্বজনীন পুজো স্বাধীনতা সংগ্রামীরা শুরু করছিলেন, সেখানে থিয়েটার হচ্ছে 3 দিন ধরে, বা যাত্রা হয়েছে দীর্ঘদিন 1 মাস ধরে তামলি বাঁধে। তো আমরা এই ইতিহাসগুলো যারা করেছে অর্গানাইজার, তারা আমরা নথিবদ্ধ করে রাখিনি কোথায় কবে। এখন যে স্কলার সে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় থিয়েটার হয়েছে, বাঁকুড়ায় কি ইতিহাস আছে। আমি মিলন তীর্থের কাছে বারবার গেছি, সুভাষ কাকু চলে গেলেন, আমাদের চলে গেলেন, কি নাম সম্পাদক ছিলেন রামপুরে, তো তাদের কাছে গেছি, তারা সামান্য তথ্যই দিতে পেরেছেন। তো সব জায়গায় একই একটা চলছে। এটা লিটল ম্যাগাজিনের আমি বলবো, যেটা ভালো বলেছেন আমাদের সঞ্চালক সন্দীপ, যেটা করে গেছে সেই কাজটা সরকারের উচিত করা। আমি বলবো এখানে সরকারের একটা ভূমিকা আছে, এবং যদি সরকার না করে অন্তত আমরা জেলা ভিত্তিক এটা করতে পারি। লিটল ম্যাগাজিনগুলির একটি তথ্যপঞ্জি কোথায় কি লেখা আছে, অ্যাটলিস্ট আপনি আপনার পত্রিকার একটা সারণী বার করে দিন, এখানে যে আমার এই পত্রিকার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে এই প্রবন্ধ ছাপা হয়েছে, এই গল্প কবিতা গল্প দরকার না হলেও প্রবন্ধটা খুবই উপযোগী। এটা যদি করতে পারি। সন্দীপ আমার বন্ধুস্থানীয় ছিল, আমাকে একদিন ফোন করে বললো যে তুমি একটা অমুক পত্রিকাতে শঙ্খ ঘোষকে নিয়ে লিখেছো শুনলাম। পারমিতার একদিন, হ্যাঁ, তুমি আমাকে বলো যে কোন পত্রিকা কত পাতায় কি সংখ্যা আছে। আমি দিলাম, পরে দেখলাম শঙ্খ ঘোষ নিয়ে যত প্রবন্ধ বেরিয়েছে সেটা সন্দীপ একটা জায়গায় করেছে। এইটা খুব দরকার। যখন কেউ একটা গবেষণা করছে শঙ্খ ঘোষকে নিয়ে, তখন এক ঝটকায় সে কিন্তু ওই পত্রিকাগুলো পুরো ডিটেলটা পেয়ে যাবে। এইটা আমাদের খুব দরকার। আমি চেষ্টা করছি যে আমার পত্রিকাতে অন্ততপক্ষে যে প্রবন্ধগুলি, বিভিন্ন প্রবন্ধ, এত গুরুত্বপূর্ণ প্রবন্ধ ঈশ্বর ত্রিপাঠী লিখেছেন, রূপাই সামন্ত লিখেছেন, লীলাময় মুখোপাধ্যায় লিখেছেন, আরো অনেকে লিখেছেন, সেগুলো হয় এক জায়গায় গ্রথিত করা দরকার, আর নতুবা অন্তত পক্ষে একটা সারণী করা দরকার, এটা আমার মনে হয়। এবং সেই কাজটা কিন্তু আমাদের লিটল ম্যাগাজিন মেলা কমিটির করা দরকার বলে আমি এই উপদেশটা আছি। প্রথম সভাপতি ছিলাম 3 বছর, আমি এটা মনে করি। এই জায়গায় লিটল ম্যাগাজিনের ভবিষ্যৎ আছে, লুকিয়ে আছে। লিটল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সাহিত্যের ছাত্রছাত্রীদের কাছে যেতে হবে। লিটল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখতে গেলে সাহিত্য যারা ভালোবাসেন তাদের কাছে যেতে হবে। এবং লিটল ম্যাগাজিন, বাঁকুড়া লিটল ম্যাগাজিন চর্চাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তার জন্য লিটল ম্যাগাজিনের ইতিহাস, স্বাধীনতা পূর্ব এবং উত্তর, এই দুটোকে বাঁচিয়ে রাখা দরকার। আমি শেষ করবো এটা বলে যে গতকাল আমি একজনের কাছে গিয়েছিলাম, তার 95 বছর বয়স। তিনি রামকিঙ্করকে দেখেছেন, তিনি রামানন্দকে দেখেছেন, তিনি রবীন্দ্রনাথকে দেখেছেন, বাসুদেব চন্দ্র। তিনি একটা বই দিলেন আমাকে, আমি বইটা কালকে পাওয়ার সঙ্গে সঙ্গে 8 ঘন্টার মধ্যে পড়ে ফেললাম। তাতে আশ্চর্য একটা তথ্য পেলাম, 1950 থেকে 55 সালের মধ্যে একটি পত্রিকা লিটল ম্যাগাজিন, যেটা আমাদের যে সারণী ছাপা হয়েছিল তার মধ্যে আমরা পাইনি, পল্লবী বলে একটা পত্রিকা 1950 বা 55 সালের মধ্যে বের করেছিলেন, যার সম্পাদক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি টাউন স্কুলের হেডমাস্টার ছিলেন। এবং তিনি সেই গল্পটা লিখেছেন এখানে, যে পত্রিকাটার দাম ছিল 4 আনা, এবং তারপরে শারদীয়া সংখ্যা হলো 8 আনা। তখন 8 আনা ছিল, তো 56 সালে 9 পয়সা এসছে। তো সেটা নিয়ে উনি স্টেশনারি দোকানে গেছেন, কোন কোন দোকানে গিয়ে সেখানে বলছেন, তো 8 আনা দুটো জায়গাতেই পত্রিকাটা রেখেছে। যখনই শুনছেন দাম দিয়ে কিনতে হবে, আরে না না, নিয়ে যাও, পয়সা দিয়ে আবার এইসব কি করো, তোমরা ছাত্ররা এসছো।
পরে একজন মারোয়ারি যিনি বাংলা জানেন না, তিনি যখন গেছেন, তার ছেলে কিন্তু বাংলা শিখছে, বাংলা সাহিত্যের ছাত্র, সে বলে যে পাপা পয়সা দিয়ে দো मैं लूंगा। তো আটানা দাম ছিল, এটাও একটা গল্প লিখেছেন যে 6 আনা দিলেন, কেন 6 আনা দিলেন, বলে মারোয়ারি দোকানে এসছো না 25% কমিশন কাটবে। এই যে লিটল ম্যাগাজিনের সুন্দর ছোট ছোট উপমা বা ইতিহাস আমরা পাচ্ছি, এইটাকে এরকম প্রচুর আছে। সজনীকান্ত দাসের আমরা শনিবারে চিঠি পড়লে পাবো প্রচুর। তো বর্তমান আমি বলবো খুব ভালো, খুব ভালো, কিন্তু ভবিষ্যৎকে খুব ভালো করতে গেলে আমাদেরকে এই কাজগুলো জরুরি করা দরকার। আমি এইটুকু বলে প্রাথমিকভাবে আমি সঞ্চালককে তুলে দিচ্ছি। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনছিলাম আর্ষ পত্রিকার সম্পাদক মধুসূদন দরিপার বক্তব্য, লিটল ম্যাগাজিনের বর্তমান এবং ভবিষ্যৎ এই সম্পর্কিত বক্তব্য।